সালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইরফানা। রেইন ফরেস্ট মিডিয়া নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টা আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের আজকের বিষয় যুদ্ধবিমান দুর্ঘটনা উদ্ধার সহায়তা এবং কর্মকাণ্ডে কতটা দ্রুত সহায়তা করেছেন সরকার। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি ইথার ফারিয়াল হামিদ, উনি একজন ক্যাপ্টেন। আর আমাদের সাথে স্যার আছেন ইঞ্জিনিয়ার আশফাকুল আলম খান। আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আগে ম্যামের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনা পরবর্তীতে আমাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে বলে আপনি মনে করেন? আসলে একটা দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কি পদক্ষেপ আগে থেকে নিয়ে রেখেছিলাম। এখন আমরা কি এই ধরনের দুর্ঘটনার জন্য প্রস্তুত ছিলাম? আমরা তো সেটাও ছিলাম না। আবার এই ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের এখানে কেন ঘটবে? এটা প্রিকশনটা আমাদের কি ছিল? আমরা যদি শুরু থেকে চিন্তা করি যে একটা রানওয়ের যে এস্টাবলিশমেন্টটা ছিল, এটাকে ঘিরে যে আমাদের যে সোসাইটিটা গড়ে উঠেছে, এটা কতখানি লজিক্যাল। এখানে যে এয়ারক্রাফট ফ্লাই করবে, এই রানওয়েটা কি সেফ ছিল? এখানে যখন একটা স্কুলের পারমিশন দেওয়া হলো, তখন কি কেউ প্রশ্ন তুলেছিল যে এটা তো হচ্ছে রানওয়ে, এখানে তো স্কুল হতে পারে না। পোর্টে জাস্ট 1.9 নটিক্যাল মাইল দূরে, অ্যান্ড বাই ল এটা কিন্তু সিভিল এভিয়েশনেরই জমি। আচ্ছা, এখানে কোনোভাবে এরকম একটা স্কুলের পারমিশন হতে পারে না। আবার এখানে যে এরকম এয়ারক্রাফট ওঠানামা করতেছে, এখানে যে জেট ফুয়েল, এটার যে টেম্পারেচার, এখানে বার্ন হলে যেরকম প্রিকশন নেওয়া, আমি মনে করি যে এই ধরনের অ্যাক্সিডেন্টের জন্য আমরা আসলে ওরকম প্রস্তুতি ছিল না আমাদের। আবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে পরবর্তীতে এটা ছিল, মানে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এখানে ফুয়েল কোয়ান্টিটি ছিল 3000 কেজির মতো। আমরা যদি চিন্তা করি এখানে, আল্লাহ মাফ করুক, এখানে একটা 787 or 777 যেখানে 90,000 1 লক্ষ কেজি ফুয়েলই থাকে, সেই ক্ষেত্রে এটার ভয়াবহতা কতটুকু হতো, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যখন ওটা সম্পূর্ণ হচ্ছে একটা ল্যান্ডিং এরিয়া, ওটা এয়ারপোর্টের এরিয়া, ওটা রানওয়ের এক্সটেনশন এরিয়া, ওখানে ওই এস্টাবলিশমেন্টটাই গড়ে ওঠার কথা না। আর আপনি যেটা বললেন যে দুর্যোগ পরবর্তী যে পদক্ষেপ, আমি মনে করব যে আমাদের বর্তমান সরকার এবং তার আরও যেসব উইংস আছেন, তারা যথেষ্ট আন্তরিক এবং তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। স্যারের কাছে যদি আমি একটা প্রশ্ন রাখি, যে এই সমস্ত এই এত বড় মাপের দুর্ঘটনার জন্য কি আমাদের বাংলাদেশ বা আমাদের সরকার কি প্রস্তুত আছে? প্রথমত হচ্ছে যে এটা কতখানি আমাদের সরকারের প্রস্তুতি ছিল সেই জিনিসটা অনেক আপেক্ষিক, সেটা অনেক অনেক কিছু সংযুক্ত রয়েছে, অনেক কিছু আছে। বাট আমি অ্যাজ এ নগর উন্নয়নের কাজের সাথে জড়িত সেই পার্সপেক্টিভ থেকে যদি বলি যে আমাদের খুবই আনপ্ল্যান্ড ওয়েতে আমাদের শহরটা গড়ে উঠেছে। একটা এয়ারপোর্টের জন্য ঠিক যতটুকু জায়গা প্রয়োজন বা যতটুকু ওপেন স্পেস থাকে সেটা আমাদের এখানে একেবারেই নেই। ইভেন যদি আপনি বলেন যে যে অংশ থেকে আমাদের বিরুলিয়া যে অংশটা ঢাকার আশেপাশে, এই অংশগুলো কিন্তু ফাঁকা ছিল একটা সময়, বাট এখন ঘনবসতি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সেখানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে। এটা দেখার জন্য তো নিশ্চয়ই কোনো কর্তৃপক্ষ রয়েছেন, বাট তারা কতটুকু ভূমিকা পালন করছে সেখানে আমি বলবো যে অনেকখানি ঘাটতি রয়ে গেছে। এখানে এখনও মনোযোগ দিতে হবে। একটা দুর্ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে সামনে যাতে এটা না ঘটে, কিন্তু আমরা যদি সেটাকে বরাবর ওভারলুক করে যাই তাহলে দুর্ঘটনা আরও আসতে পারে। তখন সেই সময় আমাদের কি প্রস্তুতি আছে সেটা আমাদের এখনই ভাবতে হবে। এবং এবার যে ঘটনাটা ঘটে গেল, যে মর্মান্তিক দুর্ঘটনার জন্য যতগুলো প্রাণহানি হলো, সেটা আমাদের কারোরই কাম্য ছিল না। বাট আমাদের উচিত হবে এখন থেকেই এই নগর উন্নয়ন থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়ে ভাবার, যাতে পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা না হয়। ইনশাল্লাহ না হয়। হ্যাঁ ম্যাডাম, আপনি যদি একটু বলেন যে এ ধরনের একটি দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে পরিচালনার চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? এখন কোথাও যদি ক্র্যাশ হয়, ওখানে তো উদ্ধারকর্মীরা সবার আগে ছুটে যাচ্ছেন। সবাই কিন্তু সবার মতো যে যার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে, দক্ষতা থেকে ওই স্পটে যাচ্ছেন। তারা হচ্ছে ক্রাউড কন্ট্রোল করছেন। তারা আমরা এই মাইলস্টোন ট্র্যাজেডিতে দেখেছি যে কোনো বাহিনীরই কিন্তু কোনো মানে আন্তরিকতার অভাব ছিল না। তো এই যে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে আমরা কতখানি প্রস্তুত, এটাও একটা বড় ইস্যুস। কিন্তু ম্যাডাম, ওখানে উৎসুক জনতাদের যে একটা ক্রাউড তৈরি হয়, ওটা কি ব্যাঘাত ঘটে না উন্নয়নের কাজে?
উদ্ধার কর্মীরা মানে ওই সময়ে উদ্ধার কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে উৎসুক জনতা এত বিঘ্ন ঘটায় এবং মানে উদ্ধার কর্মীরা ঠিক মতো কাজ করতে পারে না। অ্যাম্বুলেন্স বের হবে যাবে এটার সুযোগ ফায়ার থাকে না। ব্রিগেডের গাড়ি যে গাড়ি যাবে। আসবে একটা, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স যাবে, এগুলি কোনো কিছুই দেখা যাচ্ছে কি এত মানে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, এত সবার মানে ইন্টারেস্ট বেড়ে যায়, তো তারা তো হচ্ছে যে ক্রাউড কন্ট্রোলটাই করা মুশকিল হয়ে যায়। আবার ওদিকে হচ্ছে উদ্ধার কাজ, দুইটারই কম্বিনেশনে খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। সো সবাই তো সবার মতো সব বাহিনী চেষ্টা করে, কিন্তু ওই সময় অ্যাকচুয়ালি হয়ে ওঠে কি যে ক্রাউড কন্ট্রোলটা অনেক কষ্ট হয়ে যায়। এই হতাহতের কারণে মানে বাংলাদেশে দেখা যায় ঢাকা শহরে মানুষের অনেক জনসংখ্যা বেশি, তো যে কোনো একটা কোনো ছোট্ট হোক আর বড় হোক দুর্ঘটনার কারণে ঢাকা শহরে অনেক ক্ষয়ক্ষতি পরিমাণ বেড়ে যায়। এখানে আপনি কি মনে করেন স্যার যে এই ক্ষয়ক্ষতি রোধ করা যায় কিভাবে? প্রথমত হচ্ছে যে আমাদের এখানে খুবই ঘনবসতিপূর্ণ শহর। শুধুমাত্র এই দুর্ঘটনা না, আমরা যদি বলি যে একটা ভূমিকম্প হলে আমাদের মিটিগেশন প্ল্যান কি, সেই প্ল্যানটা নেই। কারণ আমরা একটা বিল্ডিং তৈরি করছি, তার পাশে যতটুকু রাস্তা থাকা দরকার, যতটুকু ওপেন স্পেস থাকা দরকার, আমরা সেটা করছি না। একটা ফায়ার সার্ভিসের যদি গাড়ি আসতে চায়, তার জন্য যতটুকু প্রয়োজন মিনিমাম যে জায়গা, সেটাও আমরা রাখছি না। তো যখন এরকম একটা কলাপস বা একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন কি হবে? তখন এই উদ্ধার কাজটা হচ্ছে সবচেয়ে বড়। এই প্ল্যানটা আমাদের দেশে আগেও ছিল না এবং এখনও হচ্ছে না। আপনি যে বলছেন চ্যালেঞ্জের কথা, এটা গেল হচ্ছে উদ্ধার কাজের চ্যালেঞ্জ। আমি আরও একটা চ্যালেঞ্জের কথা মনে করি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো ছড়িয়ে যায়, তখন কিন্তু উদ্ধার কাজ অনেকখানি বিঘ্নিত হয়। আমরা যেমন এই মাইলস্টোনের ঘটনাতে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, 3-4 ঘন্টার মধ্যেই অনেক ধরনের মিসলিড নিউজ চলে আসছে। ইভেন এখন এআই দিয়ে তৈরি করা বিভিন্ন মাইলস্টোনের স্কুল দেখলাম, তার উপর প্লেন ভেঙে পড়ছে। এটা স্বাভাবিক, অনেক মানুষ যারা একেবারে সাধারণ, যাদের হাতে মোবাইল, তারা এটাকে বিশ্বাস করে ফেলে, চিন্তা করে এইটাই হয়েছে। তারা কি করছে, এটাকে আবার ছড়িয়ে দিচ্ছে। সো এই যে একটা রং নিউজ ছড়িয়ে যাচ্ছে, এটা একটা ইম্প্যাক্ট পড়ে, যারা উদ্ধার কাজে জড়িত তাদের উপরে ইম্প্যাক্ট পড়ে, সরকারের উপরে ইম্প্যাক্ট পড়ে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপরে ইম্প্যাক্ট পড়ে। এই ইম্প্যাক্টগুলো কিন্তু খুব দীর্ঘ। সো আমাদেরকে এই জায়গাগুলোকে ভাবতে হবে। এক হচ্ছে যেমন এবার মৃত্যু সংখ্যা নিয়ে প্রথমে তারা মানুষকে একটা ভ্রান্ত ধারণা দিয়েছে, তো এগুলোকে আমাদের নজর দিতে হবে। হ্যাঁ, আমাদের ফ্যাক্ট চেককে অনেক বেশি ইমপ্রুভ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারগুলোকে হয়তো আবার কারেকশন করতে হবে। আদারওয়াইজ আমরা এটা ঠিক ওইভাবে করতে পারবো না যদি কারেকশন না করি। ম্যাডাম, আপনি তো পাইলট, আপনি তো নিজেই প্লেন চালান, আপনি তো জানেন যে জিনিসটা কতটা রিস্কি বা কতটা কমফোর্টেবল হয়ে আপনারা কাজটা করছেন, মানে কতটা রিস্ক নিয়ে। ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা আবার ফার্দার ঘটে, তো এর আগে আপনার কি মনে হয় কি কি প্রিপারেশন বা কি কি কাজ করে রাখা দরকার যাতে আমাদের এই কাজগুলো আরও না হয় ভবিষ্যতে? একজন পাইলট ভিউ থেকে যদি আমি বলি, আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে হাউ সেফ আওয়ার রানওয়ে ইজ, আমাদের রানওয়েটা কতটুকু সেফ। এখন এই একটা রানওয়ে, এখানে পাখি উড়ে, এখানে এয়ারফোর্সের জাহাজ উড়ে, এখানে সিভিলিয়ান এয়ারক্রাফট উড়ে, এখানে প্রতিদিন শত শত এয়ারক্রাফট উঠছে, কোনোটাতেই কেউ বাধা দিতে পারবে না। এখানে কিন্তু সবই চলতে হবে, চালাতে হবে, কিন্তু একটা নিয়ম মাফিক। এখন বার্ড কন্ট্রোল সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, একেবারে কিন্তু বন্ধ করতে পারি না। আমরা কিন্তু এটাও বলতে পারি না যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়েটা আছে, এখানে কোনো সামরিক প্রশিক্ষণ চলতে পারবে না। এখানে প্রশিক্ষণও চলতে হবে, কিন্তু একটা নিয়ম মেপেটা হচ্ছে এরকম যে আমি যে আমার অ্যাপ্রোচ পাথটা কতটুকু সেফ। আমরা দেখি যে 80-র দশকে যখন রানওয়েটা তৈরি হয়, এটা কিন্তু প্রপার নিয়ম মেনেই তৈরি হয়েছিল। একটা রানওয়ে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সব সময়, মানে তখনও যেটা ছিল এখনও তো সেটাই আছে, কিন্তু ওই নিয়মটা মেপে আর কি রানওয়েটা তৈরি হয়েছে। কিন্তু তখন যেগুলি রিকোয়ারমেন্ট ছিল, এখনও সেই রিকোয়ারমেন্টগুলি আছে। রিকোয়ারমেন্টের ভেতরে এটা ছিল না যে শহর ওখানে গড়ে উঠতে পারবে, কিন্তু আমরা দেখেছি যে রানওয়ে তৈরির এই 40 বছর 45 বছর পরেও ওখানে শহর গড়ে উঠেছে। এটা কতখানি ভয়ঙ্কর সেটা হচ্ছে মাইলস্টোনের এই ট্র্যাজেডিটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আবার আমরা নতুন এয়ারপোর্ট তৈরির কথা বলছি, নতুন রানওয়ে তৈরির কথা বলছি, ডাজ ইট মেক এনি সেন্স? সাপোজ আমি আরেক জায়গায় একটা রানওয়ে বানালাম অনেক দূরে একদম নিয়ম মেপে, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে আজ থেকে 40-45 বছর পরে
ওখানে আবার শহর গড়ে তুলবো না আমরা, না। রানওয়ে ঘেঁষে আমরা শহর তুলবো না। তুলবো না। সো রানওয়ের মতোই আছে, কিন্তু শহরগুলি আনপ্ল্যান্ড ওয়েতে এখানে গড়ে উঠছে। এখানে হাইট লিমিটেশন মেনটেন করা হচ্ছে না, এখানে ল্যাটারাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করা হচ্ছে না। এখন এখানে অনেক রকমের অনেক কর্তৃপক্ষ জড়িত। এখন কাকে দোষারোপ করব, কিংবা এই ব্লেম গেমটা গেম, হ্যাঁ সেটাই। আর কতদিন চলবে? একটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই আমাদেরকে মানে আমাদের চোখে একদম কড়া নেড়ে বলতেছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা ভুল। 1 নটিক্যাল মাইল ল্যাটারাল ডিস্টেন্সে এরকম একটা স্কুল কখনো তৈরি হতে পারে না। আর স্কুলটা তৈরির হিস্ট্রি আমি যেটা জানি যে ওটা তৎকালীন গভর্নমেন্ট এটা পারমিশন দিতে চাচ্ছিলেন না। ওখানকার কিছু স্টুডেন্ট, প্রিন্সিপাল আরও টিচার্সরা মিলে, হ্যাঁ, স্থানীয় জনগণ তারা আবদার তুলেছিলেন যে এখানে স্কুলটা তাদের খুব জরুরি। কিন্তু এটা তো একটা রানওয়ে, এটাও তো একটা জরুরি জিনিস। আমি নিশ্চয়ই আমার বাচ্চা যদি এখন আগুন নিয়ে খেলতে চায়, তাকে তো নিশ্চয়ই আমি তার হাতে আগুন ধরাই দিব না। তো তখন যখন এরকম আন্দোলন চলছিল, তখন কেন তাদেরকে অ্যাকনলেজড করা হয়নি যে এটা একটা ডেঞ্জারাস এরিয়া, এখানে স্কুল, এখানে কোনো স্থাপনা তৈরি হতে পারে না, এটা কারো শখ আবদার পূরণের জায়গা না? এই জিনিসটা কেন তখন বলে দেওয়া হয়নি? আমি যতদূর জানি যে F7-এ 3000 লিটারের মতো ফুয়েল থাকে। আপনি চিন্তা করে দেখেন, এই অবস্থা, তাতেই এই অবস্থা। পাইলট হি ডিড হিজ বেস্ট, তিনি কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে করেছে। গেছে, হ্যাঁ, কিন্তু এরিয়াটা এত ঘনবসতিপূর্ণ যে তার যেতেও সময় লাগছিল ওখানে অনেকক্ষণ। হ্যাঁ, আর যখন একজন পাইলট টেক অফ করে, মানে তার এটা একটা জাস্ট সলো মিশন ছিল, একটা সার্কিট ফ্লাইট, মানে তিনি জাস্ট টেক অফ করবেন, রানওয়ে অ্যালাইন বরাবর ফ্লাই করবেন, আবার হচ্ছে ল্যান্ড করবেন। মিনহোয়াইল আরেকটা কমার্শিয়াল এয়ারক্রাফট ল্যান্ড করছেন, যার কারণে তাকে হোল্ড করতে বলা হলো। অ্যান্ড মিনহোয়াইল এরকম একটা টেকনিক্যাল ইস্যুস রেজ হয়েছে অ্যান্ড অ্যাক্সিডেন্টটা ঘটলো। কিন্তু আমরা দেখি যে পাইলট তিনি কিন্তু একদম লো লেভেল পর্যন্ত চলে আসছিলেন। অ্যান্ড যেটা বলা হচ্ছে, আপনি দেখবেন যে অনেক ফুটেজে দেখা গেছে যে প্লেনটা যখন ডাইভ দিচ্ছিল, লাস্ট মোমেন্টে কিন্তু একদম স্কিড করে তারপরে গেছে। আর মানে হচ্ছে পাইলট যখন ল্যান্ড করতে, মানে একদম লো লেভেলে এসেও ক্লাইম্ব করার একটা ইন্টেনশন ছিল, তার কিন্তু ক্র্যাশ করার ইন্টেনশন ছিল না। নোবডি ওয়ান্টস টু ডাই। তো ওখানে দেখা যাচ্ছে যে ওখানে যদি স্ট্রাকচারটা না থাকতো, তিনি হয়তোবা এটা একটা বেলি ল্যান্ডিং করতেন, এয়ারক্রাফটটা এখানে ক্র্যাশ হতো, অ্যাক্সিডেন্টটা ঘটতো না, উনি প্যারাসুটটা ইজেক্ট করে আরেক জায়গায় সেফলি ল্যান্ড করতে পারতেন। জায়গাটা তো ফাঁকা থাকার কথা। এই জিনিসটাই আমরা কেন পয়েন্ট করছি না আমি জানি না। It's very easy to blame pilot for any accident, but actually nobody wants to die. তিনি কিন্তু তার সর্বাত্মক চেষ্টাটাই করেছে। সেটাই। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমি যদি ছোট্ট করে স্যার আর ম্যাডাম দুজনকেই আলাদা আলাদা বলতে বলি কিছু আজকের এই বিষয়টার ব্যাপারে, তাহলে কি বলবেন? স্যার আগে একটু বলেন প্লিজ। প্রথমত হচ্ছে যে এটা একটা দুর্ঘটনা ছিল, অনেকে এটাকে ঘটনা বলার চেষ্টা করেছে। দুর্ঘটনাই। দুর্ঘটনা হয়ে গেলে সেটার রেস্কিউ প্ল্যান কী হবে? আমাদের কোনো মাস্টার রেস্কিউ প্ল্যান নেই, এটাকে ইমিডিয়েটলি ইম্পোজ করতে হবে। সেটা শুধুমাত্র এইরকম দুর্ঘটনা না, কোনো একটা অগ্নিকাণ্ড হতে পারে, কোনো একটা ভূমিকম্প হতে পারে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এরিয়া, এইটার জন্য কিন্তু আমাদের রেস্কিউ প্ল্যান আজকে পর্যন্ত হয়নি। একটা ঘটনা ঘটে গেলে তারপরে কিভাবে এটার উদ্ধার কার্য সম্পাদন হবে সেটা নিয়ে কোনো প্ল্যান আমাদের আজকে পর্যন্ত হয়নি। তো এটা খুবই জরুরি একটা মাস্টার রেস্কিউ প্ল্যান করা। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের ঘটনা আমরা আসলে এক্সপেক্ট করি না, যেটা ঘটে গেছে, বাট এটা আমরা আগে থেকে যদি সাবধান থাকতাম তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না, এতগুলো বাচ্চার জীবন দিয়ে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। আমরা কেন আরবানটাকে এইভাবে শিফট করতে 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 একেবারে এয়ারপোর্টের পাশে নিয়ে গেলাম? পাইলটের কোনো অপশনই ছিল না সেখানে কিছু করার। আমরা এটাকে বহুভাবে রংচং মাখানোর চেষ্টা করছি, বিভিন্ন কিছু বলছি, বাট যিনি এটাকে অপারেট করছেন তিনি সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ, প্রযুক্তিগত ভুল থাকতে পারে, আপনার মেনটেন্যান্স ত্রুটি থাকতে পারে, আবহাওয়ার কারণ থাকতে পারে, কিন্তু তার সব কিছু মানে উপরে যেটা, সেটা হচ্ছে আমাদের কিছুটা নির্বুদ্ধিতা। আমরা যে কাজটা করে ফেলেছি যার জন্য এতগুলো শিশুর প্রাণ আজকে গেল। তো আমার একটাই প্রশ্ন হচ্ছে, আমার রেস্কিউ মাস্টার প্ল্যান করতে হবে, মাস্ট। এটা করে দুর্ঘটনা আসবে, আমরা কিভাবে সেটাকে সমাধান করব, এই প্ল্যানটা করা খুবই জরুরি। আমি যেটা বলতে চাই, আমরা এখনও দেখছি যে হাইট এক্সিড করে অনেক স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা এয়ারক্রাফট টেক অফ এবং ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অ্যালার্মিং। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ওখানে কেন এটা ছিল, এটা কিভাবে তৈরি হলো,
ওটা পিছে না দৌড়ায় আমরা যদি চিন্তা করি যে একটা স্ট্রাকচার তৈরি করার আগে মানে এয়ারপোর্ট রানওয়ে এটা তৈরি করার আগে এখানে কিন্তু বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন কর্তৃপক্ষের পারমিশন লাগে, লাইক সিভিল এভিয়েশনের পারমিশন লাগে, রাজুক, ড্যাব, আরও অনেক কর্তৃপক্ষ মন্ত্রণালয় আছে, তাতে পারমিশন নিয়ে কিন্তু তৈরি করা হয়। এখন যখন একটা হাইটের বিষয় আসে তখন এটা কিভাবে এক্সিড করে, এই জিনিসগুলি কেন মনিটরিং করা হচ্ছে না? দেখা যাচ্ছে যে আমাদের বাই ল আইকাও এনএক্স একটা হাইটের লিমিটেশন দিচ্ছে, প্র্যাকটিক্যালি দেখছি যে ওখানে ওই স্ট্রাকচারটা হাইট এক্সিড করে তৈরি হয়ে গেছে। এখন এগুলি যে একটা কড়া শাসন, হ্যাঁ, এটা ইটস নট এ ফান প্লেস। তো আমাদের যেগুলি অ্যালার্মিং সেটা হচ্ছে আমাদের এই রানওয়েটাকে তো বাঁচাতে হবে। আমি তো আগেও বললাম যে রানওয়ে আরও তৈরি হোক, বাট ইট ডাজন্ট মেক সেন্স। আমরা কিন্তু আবার ওই রানওয়ে ঘেঁষেই আমরা লোকালয় তৈরি করছি। সো আপনার সমাধানটা কোথায় হচ্ছে? আপনি এখানে কি কি তৈরি করতে পারবেন, কি কি তৈরি করতে পারবেন না, এগুলি তো সব একদম বাই পলিসি বাই রুলস এগুলি লেখা থাকে, বলা থাকে, তারপরেও কিভাবে এগুলি মানে তৈরি হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমাদের এরকম দুর্ঘটনা কখনোই কারো কাম্য নয়। আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী অনুষ্ঠানকে আরও সুন্দর করে উপস্থাপন করার সহায়তা করবে। আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন।